বিশাল, আরে তোর এই মাছ ধরা ছেড়ে দে, মাছ আমরা কিনে নেব। আরে তোরা খেল, আমার এটাই ভালো লাগছে। আরে হাত দিয়ে ধরে দেখ, হয়তো একটা দুটো পেয়ে যাবি। এই কিছু ফেলেছে, কিছু ফেসে গেছে। কি পেয়েছিস? আরে সবাই এদিকে আয়, অনেক বড় মাছ পেয়েছি। ইয়েস ইয়েস। আরে দাঁড়া, টান টান, সাবধানে সাবধানে টান। আরে জোর লাগাকে টান, জোরে দে। জোর দে। আরে টান না রে, টান না রে ভাই। আরে মনে হচ্ছে বিরাট বড় মাছ। মনে হচ্ছে অনেক বড় মাছ। হ্যাঁ, আরে ছেড়ে দে। আরে এটা তো একটা লাশ। এক্সকিউজ মি, পিছিয়ে যান আপনারা। কি দেখেছেন আপনারা? স্যার লাশ, এটা লাশ, একটা লোকের লাশ স্যার, মাছের বড়শিতে আটকে গেছিল স্যার। স্যার, আমরা তো ওখানে খেলছিলাম, এখানে ওই বিশাল ছিল, ওর হাতে ওই ওই রডটা ছিল স্যার, এইটা মাছ ধরার রড স্যার। পিছিয়ে যান আপনারা। পেছনে সরো তোমরা, পেছনে সরো, পেছনে সরো। সচিন, দেহটা তোলো তো। মাই গড, স্যার এই লাশটা তো অর্ধেক। স্যার মনে হচ্ছে অর্ধেক লাশ মাছ খেয়ে নিয়েছে। মাছ খেয়েছে তা ঠিক সচিন, কিন্তু লাশটা দেখে মনে হচ্ছে এটাকে এখান থেকে কেটে তারপর সমুদ্রে ফেলা হয়েছে, যাতে এর কোনো চিহ্ন না পাওয়া যায়। লাশটাকে কাটা হয়েছে স্যার। কাজল, স্যার। সবাইকে পাঠিয়ে দাও, এদের নাম আর ঠিকানা নোট করে নাও, যাতে প্রয়োজনে ডাকা যায়। ইয়েস স্যার। কি মারাত্মক মৃত্যু! মনে হয় এর বাকি অংশ সমুদ্রে কোথাও বয়ে গেছে। পকেটগুলো দেখো তো, এর পরিচয় সম্পর্কে কিছু জানা যায় কিনা। স্যার, এখানে কিছু একটা চকচক করছে সচিন, এটা খোলো তো। স্যার স্যার চাবি, কেউ মনে হচ্ছে জুতোর ভেতরে চাবি লুকিয়ে রেখেছে। এই চাবির কারণে একে খুন করে ফেলা হয়নি তো? শালুকে সারা রাস্তা এটাই ভাবছিলাম যে খুনি এই লোকটাকে যেভাবে টুকরো করেছে সেটা কিভাবে করেছে। কিরকম আবার কি, কেটে ফেলেছে ব্যাস। আরে কেটেছে সেটা তো আমি বুঝতেই পারছি শালুকে, আমার প্রশ্ন করার উদ্দেশ্য কবে কেটেছে, মেরে ফেলার আগে না মেরে ফেলার পরে? বস এটা বলা তো একটু কঠিন। এক মিনিট দেখো, এর মাংসের মধ্যে ভালো করে দেখো, কিছু দেখা যাচ্ছে? আরে ভাই শালুকে,
এতে তো কাঠের গুঁড়ো রয়েছে। ইয়েস, কাঠের গুঁড়ো। কাঠের গুঁড়ো আর নুন এই লাশটা থেকে পেয়েছি। এর পেট থেকে? পেট থেকে নয়, পেটের ওপর থেকে। এই কাঠের গুঁড়ো খায়নি বস, এর পেট কাটার সময় এই কাঠের গুঁড়ো এর মাংসের মধ্যে চলে গেছে। আর এই নুনটা? নুন সমুদ্র থেকে এসেছে। আরও একটা ব্যাপার স্যার, যেভাবে এই লাশটাকে কাটা হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে একে শ ব্লেড দিয়ে কাটা হয়েছে। কাট কাটার করাত, যেটাতে তীক্ষ্ণ দাঁত থাকে, অনেকটা এরকম। ও, তার মানে একে এমন জায়গায় কাটা হয়েছে যেখানে কাঠ কাটার কাজ করা হয়। এর বয়স কত হতে পারে শাহরুখে? হ্যাঁ বয়স, এসো বলছি। দেখো বস, এর বাঁ হাঁটুতে আর্থারাইটিস ছিল। হুম। আর এই দেখো, ডান দিকের হাঁটুর হাড়টা ভাঙা ছিল, বেঁকা ভাবে জোড়া আছে, রাইট? আর এই দেখো এইটা ওর পেলভিসের হাড়টা। বস, ওর পেলভিসের হাড়ের চওড়া দেখে আর এই হাড়ের অবস্থা দেখে আমার মনে হচ্ছে যে এই লোকটির বয়স 50-55 বছরের মধ্যে হবে। 50 থেকে 55? এই চাবিটা শুধু চাবিই নয়, আর অন্য কিছু। হ্যাঁ স্যার, এই চাবির তালা কিছু স্পেশাল হয়ে থাকবে, কারণ এরকম চাবি সবসময় দেখা যায় না। সেটাই তো, এই জন্য আমি যখনই চাবিটা দেখেছি আমার মাথা ঘুরে গেছে। এই চাবিটার কারণেই তো লোকটাকে খুন করা হয়েছে। স্যার, এই চাবিটা দিয়ে কি আমরা জানতে পারি যে এই লোকটা কে ছিল? অবশ্যই জানা যেতে পারে, আর যদি কিছু নাও পাই, এই চাবিটা থেকে খুঁজে বের করব আমরা খুনিকে, আর শাস্তি দেব। স্যার, দুটো বিষয় তো পরিষ্কার হয়ে গেছে। এক, এই লোকটা 50-55 বছরের মধ্যে, আর দ্বিতীয়ত একে এমন জায়গায় মারা হয়েছে যেখানে কাঠ কাটার কাজ হয়ে থাকে। স্যার, কোথাও কোনো পুলিশ স্টেশন থেকে 50 থেকে 50 বছরের কোনো লোকের নির্দোষের খবর নেই। তার মানে হলো অভিজিৎ একে কেউ চেনেই না, এমন কোনো লোকও নেই যে এর নিখোঁজ হওয়ার রিপোর্ট লেখাবে। স্যার, তাহলে যারা চাবি বানায় তাদের এই চাবিটা দেখাই একবার, তারা এই বিষয়ে কিছু বললেও বলতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই কেউ না কেউ তো চিনতে পারবে এই চাবিটাকে, আর বলতে পারবে এটা কি ধরনের তালার জন্য এই চাবি। আসুন স্যার, লোকের মুখ দেখেই বলে দিতে পারবো যে কার দরজা বন্ধ হয়েছে, আর চাবি ঘরের ভিতরে রয়ে গেছে, তাই তো? আগে আমাদের কথাগুলো শোনো। দেখুন স্যার, অনেক কাজ রয়েছে, আমি খাবার খাওয়ারও সময় পাই না। একটু এই চাবিটা দেখো। এটা কোথা দিয়ে পেলেন স্যার? আচ্ছা, এরকমই চাবি বানিয়ে দিতে হবে তো? এই চাবির তালা আছে তোমার কাছে? আমরা তো শুনেছি এই ধরনের চাবির তালা অনেক পাওয়া যায় এখানে। এটা কেন জিজ্ঞেস করছেন? কোনো লম্বা হাত মারার ব্যাপার আছে নাকি? দেখে তো ভদ্র ঘরেরই মনে হচ্ছে। আমরা সিআইডি অফিসার। সিআইডি? সালাম স্যার। আর আমরা ভীষণই ভদ্রলোক, তাই না? হ্যাঁ। কিন্তু কতক্ষণ? হ্যাঁ, কতক্ষণ? বলুন স্যার। যতক্ষণ সব সত্যি কথা বলবে ততক্ষণ, বুঝেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। তো এই ধরনের চাবির তালা কোথায় পাওয়া যাবে? এই ধরনের তালা এখনই শহরে পাওয়া যায় না স্যার। কোথায় তৈরি হয়? স্যার, এই ধরনের তালা বাইরের শহরের থেকে তৈরি হয়ে আসে, যদি এক্সিবিশন হয় তো। আচ্ছা, রিসেন্টলি এই ধরনের কোনো চাবি দেখেছো কি তুমি? হ্যাঁ স্যার, এই 3 দিন আগে এক এক্সিবিশন এই তালা দেখেছিলাম স্যার। ওখানে থাকতে পারে। এখনো এক্সিবিশন চলছে? হ্যাঁ স্যার, চলছে। কোথায় চলছে এই এক্সিবিশন? আচ্ছা ভাই,
এই চাবিটা দেখুন, আমরা এই চাবির তালা খুঁজছি, আছে কি আপনার কাছে? দেখুন দাদা, এরকম আমার কাছে 6খানা তালা ছিল, কিন্তু সবগুলো বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে? কে কিনেছে? আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। একজন মহিলা ছিলেন। এক মহিলা? মহিলাকে তুমি চেনো কি? হ্যাঁ, কিছু একটা কার্ড দিয়েছিলেন উনি আমাকে। নীলম, মিসেস নীলম। তালা চাবি কিনেছে মিসেস নীলম, আর চাবি গিয়ে পৌঁছলো লাশের জুতোয়। এই নীলমের বাড়িতে একবার গিয়ে দেখতে হবে যে চাবিটা লাশের জুতোয় গিয়ে পৌঁছলো কি করে। নমস্কার। মেঘনা, মেঘনা, বলো আন্টি। মেঘনা, স্মৃতি রেডি হয়েছে না হয়নি? তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ আন্টি, স্মৃতি তো কখন রেডি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওকে নিচে নিয়ে এসো। হ্যাঁ আন্টি। আর হ্যাঁ, আংটি থালাটাও নিয়ে আসবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে আন্টি। নমস্কার। নমস্কার বেয়ান, নমস্কার। নমস্কার। সব ঠিকঠাক আছে তো? আমরা তো তৈরি হয়েই এসেছি বেয়ান। আচ্ছা আচ্ছা। আপনারাও যদি তৈরি হয়ে যান ভালো হয়। স্মৃতি রেডি আছে, ওই বোধহয় আসছে। এক মিনিট, এক মিনিট। কে আপনি? আরে এইভাবে এনগেজমেন্ট কেন বন্ধ করছেন? এইসব পরেও হতে পারবে। আমরা সিআইডি থেকে এসেছি। কেন, কি হয়েছে? একটা খুন হয়ে গেছে। খুন? আগে হ্যাঁ, একটা খুন হয়েছে, আর আমরা সেই খুনের ইনভেস্টিগেশন করতে এখানে এসেছি। কিন্তু এখানে কেন এসেছেন আপনি? আর অন্য কারোর খুনে আমাদের কেন জড়াচ্ছেন? আর এইরকম খুশির দিনে, যেখানে আমার মেয়ের এনগেজমেন্ট হচ্ছে, সেখানে এইরকম অলক্ষণে কথা বলবেন না প্লিজ। কি করি বলুন, আমাদের কাজই এরকম। আপনি নিলাম। আগে হ্যাঁ। সচিন স্যার, এই দেখুন, এই চাবিটাকে চিনতে পারছেন আপনি? হ্যাঁ, আরে এটা তো আমার ওই নতুন তালার চাবির মতো দেখতে চাবি। যাক, আপনি চিনতে পেরেছেন তাহলে। এই তালার গল্পটা কি বলুন তো? আসলে ওই আমি আমার মেয়ে আর জামাইকে দেওয়ার জন্য আমার আর একটা বাড়িতে কাজ করাচ্ছি। ওখানে রেনোভেশনও চলছে। ওই বাড়িটার জন্য আমি 6টা তালার একটা সেট আনিয়েছিলাম। এই চাবিটা একেবারে ওর মধ্যে একটা তালার চাবির মতো লাগছে। এটা আপনি কোথায় পেলেন? এটা আমরা একটা লাশ থেকে পেয়েছি। লাশের কাছ থেকে? আগে হ্যাঁ, একটা অর্ধেক লাশ, যার উপরের পাটটা নেই। সেই লাশের পায়ে যে জুতোটা ছিল, সেই জুতোর মধ্যে থেকে চাবিটা পেয়েছে। ওনাদের অন্য বাড়িটায় গিয়ে দেখো এই চাবির তালা পাওয়া যায় কিনা, তার থেকে কিছু মিলতে পারে। নিন, নিজেরাই দেখে নিন। বাড়ির রেনোভেশন চলছে। বিয়ের পর
এরা দুজন এখানে এসেই থাকবে। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি, বাড়ির ইনঅগ্রেশন চলছে। কিন্তু সেই তালা কোথায়? ওই তালা যেটার চাবি আমরা পেয়েছি, কোথায় সেই তালা? তালা হ্যাঁ, মনে হচ্ছে এখানেই কোথাও থাকবে, আমি দেখছি। কিন্তু ওই তালার চাবিটা ডেড বডির কাছে কি করে পৌঁছলো? আমরা যদি সেটা জানতাম তাহলে আমরা এখানে আসতাম আপনাকে জিজ্ঞেস করার জন্য। হ্যাঁ, সেটা তো আপনারা ঠিকই বলছেন স্যার। আরে এটা কি? কি হয়েছে মিসেস নীলম? হঠাৎ চমকে উঠলেন কেন? আসলে একটা তালা, হ্যাঁ একটা তালা। এটার মধ্যে 6টা তালা ছিল, আর এখন একটা তালা পাওয়া যাচ্ছে না। এই বক্সটা আমি নিজে ড্রয়ারে রেখেছিলাম। তালা উধাও? হ্যাঁ। ড্রয়ারে রাখা তালা উধাও? মা, ওই ক্যাবিনেটটাও নেই যেটা এখানে রাখা ছিল। কি ক্যাবিনেটটাও নেই? কত বড় ছিল ওটা? ছোটই ছিল। আশ্চর্য ব্যাপার, ক্যাবিনেটে উধাও। প্রথমে আমরা একটা চাবি পেয়েছি লাশের কাছে, আর যখন আমরা জানতে পারলাম যে ওই চাবিটা কোনো তালার, তখন তালাটাই উধাও হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে ক্যাবিনেটটাও উধাও হয়ে গেল। আচ্ছা, ওই তালাটা ক্যাবিনেটে লাগানো ছিল না তো? স্যার, ওই তালাটা যদি ক্যাবিনেটে লাগানো থাকে তার মানে ওই ক্যাবিনেটে নিশ্চয়ই কিছু আছে, যার জন্য এই চুরিটা হয়েছে। সচিন, বাড়িটা ভালো করে তল্লাশি করো, প্রতিটা কোণা চেক করো, জানা তো যাবে সত্যিটা কি। জানি না এই সিআইডির লোকেরা কোত্থেকে চলে এলো। সমস্ত অতিথিরা ওখানে বসে আছে আর আমরা এখানে রয়েছি। আরে কিছু হয়নি, কিছুক্ষণ ওরা বসে থাকবে, তারপরে আপনা থেকেই চলে যাবে। আর কি? না আমি এই তালা নিয়ে আসতাম, না আমি এই ঝামেলায় পড়তাম। স্যার। হ্যাঁ সচিন, বলো সচিন, কি পেয়েছো? স্যার এই দেখুন স্যার, এই থলেতে কিছু আছে একটা। এই দেখুন। থলেতে জড়ানো? হ্যাঁ স্যার। কি আছে দেখো তো। আরে ফার্নিচারই হবে, আর কি? আপনার ফার্নিচার থেকে রক্ত বেরোচ্ছে। বার করে দেখো তাড়াতাড়ি। আপনি সরে আসুন। আস্তে। অর্ধেক কাটা লাশ, নীলম দেবী। তালা পাওয়া যায়নি ঠিক আছে, কিন্তু এই লাশ, এই ধরটা যেটা আপনার বাড়িতে পাওয়া গেছে, এটার ব্যাপারে তো আপনি জানেন। কার লাশ এটা? না, আমি জানি না এটা কার লাশ। জানেন না? না। জানেন না এটা কার? হ্যাঁ, তাহলে চলুন। এটা তো জানেন নিশ্চয়ই, কোথা থেকে এই ধরটা এসেছে? আমি জানি না। জানেন না? না। তাহলে তুমি তো নিশ্চয়ই জানবে কোথা থেকে এলো এই লাশ। না স্যার, আমি কিছু জানি না স্যার। আমিও কিছু জানি না। আমি তো নিজেই অবাক হয়ে গেছি যে লাশটা কোথা থেকে এলো। আচ্ছা, দেখেছো সচিন, এনাদের বাড়িতে এই লাশ, এই ধর কোথা থেকে এসেছে কিচ্ছু জানা নেই।
ভদ্র মানুষ এনারা, ভীষণ ভদ্র। বোধহয় ওই ফার্নিচারের লোকেরা ছেড়ে গেছে, যেখান থেকে এই নতুন ফার্নিচার এসেছে। কে ফার্নিচার বানিয়েছে? কোথা থেকে ফার্নিচার আনিয়েছেন? স্যার ওই হোম বাইট ফার্নিচার থেকে স্যার। হোম বাইট ফার্নিচার থেকে? হোম বাইট, আচ্ছা। যদি নীলম সত্যি কথা বলে থাকে তাহলে লাশ এই ফার্নিচারের শোরুম থেকেই ওর বাড়িতে গিয়ে পৌঁছেছিল। ফার্নিচারের সঙ্গে লাশও প্যাক করে পাঠিয়েছিল। আর খুব ভালো করে প্যাকিংটাও করেছে। আসুন স্যার, কি ধরনের ফার্নিচার চাই? যাতে কোনো লাশ থাকবে না। একই কথা বলছেন আপনি? সকাল সকাল লাশের কথা বলছেন? নিলামের বাংলোতে তুমি যে ফার্নিচারটা পাঠিয়েছিলে তাতে লাশ ছিল। এবার এটা যেন বলো না যে নিলামের বাংলোটা কোথায় তুমি জানো না। হ্যাঁ না স্যার, সত্যি আমি জানি না ওই বাংলো কোথায়। এসব নাটক বন্ধ করো, বুঝেছো? আমি সত্যি জানি না স্যার ওই বাংলো কোথায়, আর আমাদের এখান থেকে কোনো ফার্নিচার যায়ও নি। আবার মিথ্যে বলছো তুমি। আপনি একই কথা বারবার বলছেন স্যার। আমি তো বললাম এখান থেকে কোনো ফার্নিচার যায়নি, আর এই নামও আমরা শুনিনি। তুমি নিজে থেকে সত্যি কথা বলবে নাকি? হ্যাঁ, আমারই দোকানে এসে এইভাবে জোর জবরদস্তি করা ঠিক নয় স্যার। আমি কিন্তু কমপ্লেন করব। আচ্ছা, আমরা সিআইডি অফিসার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওই বাংলায় ফার্নিচার পাঠিয়েছিলাম। এসব কথা আগে কেন বলিসনি আমাদের? ওই ফার্নিচার এখানে তৈরি হয়নি স্যার। তার মানে মিথ্যে বলেছো তুমি? সত্যি, এটা মিথ্যে নয়। ওটা এখানে বানানো হয়নি। ওইসব ফার্নিচার দামোদরই বানিয়েছিল ওর নিজের ওয়ার্কশপে। ওর নিজের ওয়ার্কশপে? কিন্তু দামোদর এখানে কাজ করে না। আগে না। দামোদর থাকে কোথায়? জানি না। তোর সঙ্গে একটা লোক কাজ করে আর তুই এটা জানিস না যে ও থাকে কোথায়? ওর একটা ছবি আছে আমাদের কাছে। গ্রেট, ওর ফটোটা দে আমাদের। অভিজিৎ, আমরা আর একবার দেখি কি কি হয়েছে। যেভাবে লাশের টুকরোগুলো আমরা পেলাম, যে প্রত্যেকটার আলাদা আলাদা খবর রাখা মুশকিল হয়ে যাচ্ছে। প্রথমে পেয়েছি আমরা একটা লাশ, একটা অর্ধেক লাশ, আর ওই লাশের জুতো থেকে পেয়েছি একটা চাবি, তাই তো? আর তারপর খোঁজ মিলল যে এই ধরনের তালা এক্সিবিশনে পাওয়া যায়। এক্সিবিশন? আর অভিজিৎ, আর ওখানে আমরা জানতে পারি ওই ধরনের তালা 6টা আছে, যেগুলো মিসেস নীলমকে বিক্রি করা হয়েছে, নীলম দেবীকে। কিন্তু নীলামের বাড়িতেও আরেকটা গন্ডগোল। সেখানেও আমরা আরো একটা লাশ খুঁজে পাই। সেখানে আমরা পাই একটা কাটা ধড়, যেটার মাথা ছিল না। এই জন্য স্যার এই দ্বিতীয় লাশটা কার সেটা কিন্তু এখনো জানা যায়নি। আর যখন ফার্নিচারের দোকানে পৌঁছলাম তখন জানতে পারি পুরো ফার্নিচারের কাজ লোকটা দামোদর কার্পেন্টারকে দিয়ে করিয়েছে। দামোদর কার্পেন্টার, যে এই মুহূর্তে নিখোঁজ। এখন এই মৃত ব্যক্তিটিকে, তাকে খুন কে করেছে, সেই আলমারিটা কোথায়, তার তালাই বা কোথায়, এই সব প্রশ্নের উত্তর একজন ব্যক্তি দিতে পারে, দামোদর। আর দামোদর গায়েব। স্যার, খবর পেলাম এই দামোদর বেটার নামই কার্পেন্টার। এর আসল কাজ তো অন্য কিছু। আচ্ছা, কি সেটা? স্যার, এ সাংঘাতিক রকমের অপরাধী। অপরাধী? হ্যাঁ স্যার, এই দেখুন, অপহরণের দায়ে 6 বছরের সাজা কাটিয়েছে। এই 2009-তেই ছাড়া পেয়েছে। আগে কাঠ কাটতো, এখন মানুষ কাটে। হ্যাঁ স্যার। ইয়েস ডক্টর সালুকে। কি আপনি সত্যি বলছেন? ঠিক আছে, আমরা আসছি। সালুকে, এই টুকরোগুলো কি একই মানুষের? না না, মানে দুটো খুন? একদম ঠিক। প্রথম খুনিকে এখনো পাওয়া গেল না, দ্বিতীয় খুন হয়ে গেল। এদের দুজনের ডিএনএ আলাদা আলাদা। এ দেখো, এই ডিএনএটা এই লোকটির, যার লাশ তোমরা সমুদ্রে পেয়েছিলে, আর এই ডিএনএটা এই লোকটির, যার লাশটা তোমরা নীলমের ঘরে পেয়েছিলে। আর দুজনের বয়সও আলাদা আলাদা। একদম ঠিক। এই লোকটির বয়স 50-55 আশপাশে আছে, এটা তো আমরা জানি। এর বয়স 35 বছরের আশেপাশে। দুটো লাশকেই কাটা হয়েছে। হতে পারে দুটো খুনি একইভাবে করা হয়েছে। অভিজিৎ, দুজনকে একই পদ্ধতিতে মারা হয়েছে কি হয়নি সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু এটা আমি বলতেই পারি
যে দুজনকে একই জায়গায় মারা হয়েছে, সেরকম একটা জায়গায় যেখানে কাঠ কাটার কাজ হয়। কাঠ কাটার কাজ হয়? শুধু তাই নয় বস, এই লোকটির লাশে আমরা আরো অন্য কিছু পেয়েছি। আবার কি পেলেন স্যার? বলছি, এ দেখো বস, মন দিয়ে দেখো, কি দেখতে পাচ্ছ? আরে ভাই সালুকে, এতে তো কিছু সাদা পাউডারের মতন দেখছি, আটার মতন কিছু। একদম ঠিক চিনেছো বস, এটা আটাই। আমরা এই লোকটির ফুসফুস থেকে গমের আটা পেয়েছি। কাঠের গুঁড়োর সঙ্গে সঙ্গে গমের আটাও রয়েছে। স্যার, যে ধরটা আপনি নিলামের বাড়ি থেকে পেয়েছেন ওই ধরটা দামোদরেরই। আমাদের ক্রিমিনাল রেকর্ডসে দামোদরের আঙুলের যে ছাপ আছে সেটাই ধরের আঙুলের ছাপের সঙ্গে ম্যাচ করে গেছে। ও, তার মানে যে এই ফার্নিচারটা ওখানে পাঠিয়েছে, এই দামোদর, একেই খুন করে দেওয়া হয়েছে আর এর লাশটাকেই ফার্নিচারে লুকিয়ে রাখা হয়েছে। কে কে এই কাজটা করেছে? স্যার, এ দামোদর নিজে তো মরলই, কিন্তু এই কেসটাকে আরো গন্ডগোল করে দিয়ে গেল। এবার দেখতে হবে এই দামোদরকে কে মেরেছে। স্যার, দামোদরের খুন সেই ব্যক্তি করতে পারে যে ওই লোকটাকে মেরেছে, যার লাশ আমরা সমুদ্র থেকে পেয়েছি। সেটা কি করে স্যার? দুজনকে মারার পদ্ধতি একই রকম, নাতাশা, তো খুনিও একই হওয়া উচিত, তাই না? সেটা তো ঠিকই আছে অভিজিৎ, কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, দামোদরের ফুসফুসে গমের আটা আসলো কোথা থেকে? স্যার, হয়তো এর খুন এমন কোনো জায়গায় হয়েছে যেখানে ফার্নিচারের কাজ হয়তো হয়। আশেপাশে গম পেশাই করার চাকিও হয়তো আছে, আটার কোনো বড় মিল। হ্যাঁ, বিবেক, নাতাশা, কাজল, একটা কাজ করো, খোঁজ নাও এই শহরে কতগুলো ফার্নিচারের দোকান আছে যার আশেপাশে গম ভাঙানোর কাজ হয়। ইয়েস স্যার। মনে হয় কেউ কাজের মাঝেই চলে গেছে। দামোদর এই কারখানাটা যেমনভাবে রেখে গেছে ঠিক তেমনভাবেই বন্ধ রয়েছে। ভালো করে খুঁজে দেখি। এ কি? রক্ত আর মাংসের টুকরো। ও, স ব্লেডের উপরেও মাংসের টুকরো। মনে হয় এটা সেই জায়গা। বিবেক, এখান থেকে নমুনা নাও। অন্তত এটা তো জানতে পারবো যে দুটো লাশের মধ্যে এই রক্ত কার। সেই লাশটা যেটা আমরা সমুদ্র থেকে পেয়েছি, নাকি সেটা যেটা আমরা নিলামের বাড়ি থেকে পেয়েছি। আর কাজল, এখানে যতগুলো ফিঙ্গারপ্রিন্টস আছে তোলো। স্যার, কি হয়েছে? এই দেখুন, মনে হচ্ছে এটা সেই ক্যাবিনেটটাই যেটা নিলামের বাড়ির থেকে চুরি হয়েছিল। তালা। এই, ও মাই গড, এটা তো এই তালারই চাবি। চোরের কাছে মনে হয় চাবি ছিল না, সেজন্য ও এটাকে কেটে ফেলেছে আর এর ভেতর থেকে সব জিনিস চুরি করে নিয়েছে। একটা কাজ করো, এখানে আশেপাশে খুঁজে দেখি, আরো যদি কিছু পাওয়া যায়। চলো। বস্তা পড়ে আছে।
আরে এই বস্তাটা তো একদম সেই রকমই যেমন নীলমের বাড়িতে ছিল। হ্যাঁ, শুকিয়ে যাওয়া রক্ত। এই ব্যাগের মধ্যে কিছু রয়েছে, খোলো দেখি কি আছে। ও মাই গড, এই বাকি অংশটা ওই লাশের নয় তো, যেটা নীলামের বাড়িতে পেয়েছি? মনে হয় কোনো ইম্পর্টেন্ট পেপার, কিন্তু এই পুড়ে যাওয়া পেপারে কিছু তো ছিল যেটা খুনি নষ্ট করতে চেয়েছিল। হতে পারে এই পেপারটা ওই ক্যাবিনেটে ছিল। একটা কাজ করি, এটা ফরেন্সিকে নিয়ে চলো। সালুকা স্যার এখান থেকে সব খবর বের করবেন। হ্যাঁ সালুকে। বস, সমিলের ব্লেডে আমরা যে রক্তটা পেয়েছি সেটা এই দুজনের। তার মানে হলো এদের দুজনের খুন একই জায়গায় করা হয়েছে, আর সেটাও একই অস্ত্র দিয়ে। ঠিক বলেছ। আচ্ছা সালুকে, যে অন্য টুকরোগুলো আমরা পেয়েছি সমিলের কাছে, সেগুলো কার? ওই টুকরোগুলো এই দামোদরেরই। দামোদরের? আর ওই ক্যাবিনেট যার কারণে এইসব হচ্ছে, তার উপরে আঙুলের ছাপ রয়েছে না? হ্যাঁ আছে তো। তো হতে পারে সেটা খুনিরই হাতের ছাপ, তাই না? না অভিজিৎ, ওই ছাপটাও এই দামোদরেরই। বস, খুনি কোনো রকম ছাপ কোথাও ছেড়ে যায়নি। মানে এই খুন হঠাৎ করেই হয়ে যায়নি, এই সব কিছুই ভেবে চিন্তে প্ল্যান করে করা হচ্ছে। প্রিমেডিটেটেড মার্ডার। স্যার, হ্যাঁ স্যার এই পোড়া কাগজগুলো যেগুলো আপনারা ওই কাঠ কাটার কারখানা থেকে পেয়েছেন, হ্যাঁ, এগুলো কোনো ফাইলের কাগজ মনে হচ্ছে, যার একদিকে কিছু ছবির মতো লাগানো আছে। ফাইলের কাগজ? হ্যাঁ স্যার, এরপর কোনো ইনফরমেশন পেলে আমি আপনাদের পাঠিয়ে দিচ্ছি। না সারিকা, এই পেপারের ডিটেল রিপোর্ট আমার চাই, সেটা যত তাড়াতাড়ি পারো। একটা কথা তো ঠিক অভিজিৎ, যে চাবিটার কারণে এই লোকটা খুন হয়েছে। ইয়েস স্যার, চাবি যখন পাওয়া গেল না, তখন পুরো ক্যাবিনেটটাই তুলে নিয়েছিল। পরে ক্যাবিনেট ভেঙে সব প্রমাণ বের করে জ্বালিয়ে দিল। কিন্তু স্যার, নীলামের বাড়ি থেকে সেই ক্যাবিনেটটা কে চুরি করতে পারে? দামোদর, তাছাড়া আর কে করবে? ও তো ফার্নিচার ডেলিভারির বাহানায় বাড়িতে আসা যাওয়া করতেই পারত, ওই তুলে নিয়েছে কখনো? স্যার, খুনের চিহ্ন পোড়া কাগজগুলোর মধ্যেই আছে স্যার। স্যার, হ্যাঁ, এই দেখুন স্যার। এটা তো কোনো পুলিশ স্টেশনের স্ট্যাম্প মনে হচ্ছে। হ্যাঁ স্যার। এটা কোনো অপরাধীর কোনো পুলিশ রেকর্ড জাতীয় কিছু নয় তো? একটু জুম করো। হ্যাঁ স্যার, কোনো অপরাধীর সম্পর্কে কিছু তথ্য আছে এখানে। পরিষ্কার দেখা যাচ্ছে না হয়তো, কিন্তু মনে হচ্ছে একটা পুলিশ স্টেশনের নাম লেখা আছে স্যার। জাম্বপুর পুলিশ স্টেশন, 9 জানুয়ারি সাল 2000। জাম্বপুর পুলিশ স্টেশন তো বন্ধ হয়ে গেছে। পুলিশ স্টেশন বন্ধ হয়ে গেছে? হ্যাঁ স্যার। কোনো ব্যাপার না, সেন্ট্রাল রেকর্ডস থেকে এই পিএস এর ডিটেল রেকর্ডস বের করো, ওখানেই সমাধান লুকিয়ে আছে। উনি আমাদের ইনচার্জ স্যার। হ্যালো স্যার, বলুন আমি আপনার জন্য কি করতে পারি? পুলিশ যত ক্রিমিনাল রেকর্ড রাখে তার সবকিছু এখানেই থাকে না অন্য কোথাও থাকে? স্যার, সবগুলো এখানেই থাকে। ভেরি গুড। আমাদের জাম্বপুর পুলিশ স্টেশনের 9 জানুয়ারি 2000 এই দিনের পুরো রেকর্ড চাই। কতগুলো কেস হয়েছিল এই দিন, কতজনকে ছাড়া হয়েছিল, কজনকে ধরা হয়েছিল, সব তথ্য চাই আমাদের। কিন্তু স্যার ওই পুলিশ স্টেশন তো 2000 সালে বন্ধ হয়ে গেছে। সেটা আমি জানি, আমি শুধু রেকর্ড দেখতে চাই। এখনই নিয়ে আসছি স্যার।
এই নিন স্যার, এটা ওই পুলিশ স্টেশনের কেস ফাইল যাতে জানুয়ারি 2000 থেকে ডিসেম্বরের কেস আছে। 9 জানুয়ারি 2000, এই দিনটায় তো 3টে রিপোর্ট লেখানো হয়েছিল স্যার। পকেট মার, নিরুদ্দেশ, 19 বছরের মেয়ে নিরুদ্দেশ, আর তাকে খুঁজেও পাওয়া যায় বিকাশ। আরে এটা কি? যেখানে ক্রিমিনালদের সব পরিচয় থাকে সেই পাতাটা কোথায়? এটা তো ছেঁড়া। আমরা জানি না স্যার। এই পাতাটা কোথায় গেল? স্যার আমরা সত্যি বলছি, আমরা কিচ্ছু জানি না। ওই কাগজে অপরাধীদের ছবি থাকে, জানো এটা? হ্যাঁ স্যার, তবে এই পুরো ফাইলটার কপি আমাদের কাছে কম্পিউটারে আছে। কি ফাইল কম্পিউটারে আছে? আগে হ্যাঁ স্যার। তাহলে দেখান। আসুন স্যার। এই বিকাশ? তুই এতদিন অপেক্ষা করেছিস না, আর 2 সপ্তাহ অপেক্ষা করে যা, তারপর সব টাকা দিয়ে দেবো তোকে আমি, বুঝলি? কিছু টাকা আমাদেরও দিয়ে দাও বিকাশ। খুব তাড়াহুড়ো নাকি? আরে স্যার, এ তো অলোক। আমরা কোনো ভুল করছি না তো? হ্যাঁ স্যার, আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে স্যার। স্যার আমার নাম তো অলোক স্যার, আমি কোনো বিকাশকে চিনি না স্যার। আরে এটা কি করে হলো? 2000 সালের 9 জানুয়ারির পুলিশ রেকর্ড তো বলছে যে তোমার নাম বিকাশ। স্যার পুলিশ রেকর্ড? সারাদিনে না জানি তোর মতন কত জিনিসের সঙ্গে পাল্লা দিই আমরা, বুঝেছিস? বেশি ড্রামা করিস না। হ্যাঁ, কত কষ্টের পরে হাতে পেয়েছি তোকে, একটু অন্তত খাতির না করেই ছেড়ে দেবো বলছিস? স্যার দেখুন, আমি সত্যি কথা বলছি স্যার, আমি কিছু করিনি স্যার। আমাদের মাথা খারাপ হয়ে গেছে, আমরা অকারণে মানুষকে বিরক্ত করছি। এখন তুই বল যে তোর মাথায় এখন কি চলছে? হ্যাঁ স্যার দেখুন স্যার, আমি সত্যি কথা বলছি স্যার, আমি কিছু করিনি স্যার, আমি নির্দোষ স্যার। চাপ! আমরা ওই কাঠের মিল থেকে ঘুরে আসছি যেখানে তুই ওই মানুষটাকে খুন করেছিলি। তুই ওই লোকটাকে ক্যাবিনেটে রাখা ওই কাগজগুলোর জন্যই খুন করেছিস, তাই না? হ্যাঁ, আর ওই পেপার থেকে আমরা জেনে গেছি যে তুই কত বড় মিথ্যাবাদী, কত বড় প্রতারক, মানুষের সঙ্গে প্রতারণা করিস। কি তাই তো? হ্যাঁ স্যার, স্যার এই কথাটা সত্যি যে আমি শুধু টাকার জন্য বড়লোক ঘরের মেয়েদের সাথে বিয়ে করতাম, আর একবার সব সম্পত্তি আমার নামে চলে আসার পর তাদেরকে আমি ছেড়ে দিতাম। আর স্মৃতির সঙ্গেও তুই এটাই করতে যাচ্ছিলিস? হ্যাঁ স্যার, আমি স্মৃতির সাথেও এটাই করতে চেয়েছিলাম, কিন্তু আশীর্বাদের কিছুদিন আগে দীপক আমার সব প্ল্যান ভেস্তে দিল। সেটাও আর কে? স্যার দীপক স্মৃতির বাবা ছিল। এমন কি করেছিল সে? স্যার দীপক একজন অপরাধী ছিল, তাই নীলম দেবী আর স্মৃতি ওর থেকে আলাদা থাকতো। আশীর্বাদের কিছুদিন আগে ও আমাকে হুমকি দিয়েছিল যে আমি যদি ওর মেয়ের সাথে বিয়ে করি তাহলে আমার সত্যিটা সবাইকেও বলে দেবে। তাই তুই ওকে খুন করে ফেললি? হ্যাঁ স্যার। আরে আসুন আসুন দীপক বাবু, আমি ভালো করে জানতাম যে আপনি এখানে নিশ্চয়ই আসবেন। অলোক, তুই ঠিক করছিস না, আমার মেয়ের জীবনটা নষ্ট করিস না। আর যদি না শুনি তো? প্রমাণ আমার কাছে আছে, সবাইকে দেখিয়ে দিলে তোর জীবন বরবাদ হয়ে যাবে। এখান থেকে তুমি বেঁচে ফিরলে তারপর না দীপক বাবু। তুই দামোদরকে কেন মারলি? ও তো তোকে সাহায্য করেছিল। স্যার দামোদর মরে গেছে? হ্যাঁ, দামোদরও মারা গেছে, তুই মেরেছিস না ওকে? স্যার দেখুন, আমি সত্যি কথা বলছি স্যার, আমি দামোদরকে মারিনি, বরং আমি যখন ওখান থেকে বেরিয়েছিলাম তখনও দামোদর বেঁচে ছিল স্যার। কি? হ্যাঁ স্যার। দামোদরকে তুই যদি না মারিস তো কে মারলো? অলোক, তাই তো? অলোক, কিন্তু এ অলোক নয়, এর আসল নাম বিকাশ। বিকাশ। আর এই আপনার স্বামী দীপককে খুন করেছে কে? আমি তো এসব ভাবতেই পারছি না অলোক, তোমার তো কোথাও ডুবে মরা উচিত।
কেন তুমি এটা করেছো অলোক? কি পেলে তুমি আমার স্বামীকে খুন করে? ক্ষমা করে দাও আন্টি, ক্ষমা করে দাও। বাবা কতবার বলেছে যে এই ছেলেটা ভালো নয়, আমি ওনার একটা কথা শুনিনি। নীলম দেবী, মিস্টার দীপক আপনার স্বামী ছিলেন, এই কথা আপনি প্রথমে আমাদের বলেননি কেন যখন আমরা আপনার বাড়িতে এসেছিলাম? অপরাধ জগতের সাথে জুড়ে ছিল বলে আমরা সব সম্পর্ক ভেঙে দিয়েছিলাম ওর সাথে, কিন্তু তার মানে এটা নয় যে আমাদের কাছে ওর কোনো গুরুত্ব ছিল না। আর আপনি মিস্টার প্রতীক, দেখেছেন আপনার ছেলে কি করেছে? একটা নির্দোষ লোকের প্রাণ নিয়ে নিয়েছে, আর আপনি বাধাও দেননি তাতে। স্যার আমরা ভীষণ লজ্জিত। আমরা ভাবতেও পারিনি আমাদের ছেলে এত নিচে নেমে যাবে যে কাউকে খুন করবে। স্যার, স্যার দীপককে কে মেরেছে এটা তো জানা গিয়েছে, কিন্তু এই দামোদরকে কে মেরেছে সেটা কিন্তু এখনো জানা যায়নি। আপনারা যেতে পারেন। সচিন, নাতাশা, একে লকআপে পাঠিয়ে দাও। একটা কাজ করি, ওই কাঠের ফ্যাক্টরিতে আবার আমরা যাই, আশেপাশে জিজ্ঞাসাবাদ করব। কেউ না কেউ তো লোকটাকে নিশ্চয়ই দেখেছে যে দামোদরকে এমন নৃশংসভাবে খুন করেছে। একটা কাজ করি, এখানে যতগুলো দোকান খোলা রয়েছে ওদের জিজ্ঞেস করি, কেমন? কেউ কিছু এখানে বলতে পারছে না, সবার একটাই কথা, কিছুই জানে না। মনে হয় খুনটা তখনই হয়েছিল যখন সব দোকান বন্ধ ছিল, এই কারণে কেউ কিছু বলছে না। সিসিটিভি ক্যামেরা, স্যার ওই ক্যামেরার রেকর্ডিং দেখে হয়তো কিছু জানতে পারা যায় যে কারা এসেছিল আর কারা গিয়েছিল। হ্যাঁ, একটা কাজ করি, এটা রেকর্ডিং ব্যুরোতে নিয়ে যাই। হ্যাঁ, ইয়েস স্যার। দুটো খুন হয়েছে স্যার এই কাঠগোলার গলিতে, কিন্তু আশেপাশের দোকানদারেরা কিচ্ছু দেখেনি। অলোক কি বলছিল কটার সময় দীপককেও খুন করেছে? সন্ধে নাগাদ হবে স্যার, অন্ধকার হয়ে গিয়েছিল। এই জন্য কেউ দেখতে পায়নি, আর এই সুযোগে ও লাশটাকে লুকিয়ে ফেলেছে। অনেক লোকই যাতায়াত করছে, এর মধ্যে থেকে যে কেউ খুনি হতে পারে। লোক যাওয়া আসা করছে, কিন্তু এই গাড়িটা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে এইখানে। বিবেক, পজ করো তো, এনলার্জ করো গাড়িটাকে, জুম করো, আর একটু বড় করো। নাম্বার প্লেটটা দেখো অভিজিৎ। কিন্তু এর নাম্বার প্লেটটা তো অর্ধেক কাটা স্যার, ZSS7, আর এর নিচে 1B75, বাকি নম্বর নেই স্যার। এর মানে উপরে 0 থেকে 9 10টা নম্বরের যে কোনো একটা হতে পারে, আর নিচেও 0 থেকে 9 10টা নম্বরের যে কোনো একটা হতে পারে। 10 নম্বর উপরে, 10 নম্বর নিচে, তার মানে টোটাল 100 নম্বর। সবাই আরটিওকে ফোন করো আর প্রত্যেকটা নাম্বারের খোঁজ নাও, দেখো খোঁজো কে এই গাড়ির মালিক। ওকে ওকে, ইয়া, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এই গাড়িটার মালিক মিস্টার প্রতীক, এই অলোকেরই বাবা স্যার। অলোকের বাবা? প্লিজ নীলম দেবী, এরকম করবেন না, এরকম করবেন না। আপনারা বেরিয়ে যান এখান থেকে, আমি আপনাদের মুখও দেখতে চাই না। এর আগে আমি আপনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করি, চলে যান এখান থেকে। আরে আরে নীলম ম্যাডাম,
অতিথিদের এইভাবে ধাক্কা মেরে বের করতে নেই। অতিথি তো ভগবানের রূপ, তাই না? এনাদের তো পুজো করা উচিত। পুজো করার মতন কি করেছে এনারা? হ্যাঁ, এটা তো ঠিক কথা। অলোকের সাথে সাথে মিস্টার প্রতীকের হাতেও রক্ত লেগে আছে। তাহলে আপনারা জানতে পেরেছেন যে দামোদরের খুন কে করেছে? আগে হ্যাঁ, এই ছবিটা খুব ভালো করে দেখুন আপনারা। দেখুন এটা, আর ভালো করে দেখে এটা বলুন গাড়িটা কার। এইটা তো আমাদের গাড়ি, তাই না? আগে হ্যাঁ, আপনাদের গাড়ি। বিয়ের দিন এই গাড়িটা বাইরে দাঁড়িয়েছিল না? আগে হ্যাঁ। মিস্টার প্রতীক, কাজ তো আপনি খুব পরিষ্কার করে করেছেন, কিন্তু একটা ভুল করে ফেলেছেন। এই গাড়িটা কাঠের মিলের সামনে রেখে চলে গিয়েছেন, যেখানে আপনি দামোদরকে খুন করেছেন। দামোদরের খুন? আমি? এ কি কথা বলছেন আপনি? আপনারা আমাকে কেন ভাসাচ্ছেন? হ্যাঁ, দামোদরের খুন আপনি করেছেন। কিন্তু আমি তো ওই দিন ওই জায়গাতে যাইনি। বুধবার সন্ধ্যায় এই গাড়ি ওখানে ছিল যেখানে খুন হয়েছে। এক মিনিট। বুধবার দিন গাড়িটা তোমার কাছে ছিল না আন্টি? নিলাম, ছাড়ো একে। তুমি যেটা করছো সেটা কিন্তু ঠিক নয়। কালকের মেয়ে, আমাকে শেখাবি না কোনটা ভুল কোনটা ঠিক। আমাকে বাঁচাও প্লিজ, আমাকে সরে যাও, আমি বলছি আমি একে মেরে ফেলবো। সরে যাও এখান থেকে, সরো, চলে যাও এখান থেকে সবাই। একদম এগোবে না, আমি বলছি একদম এগোবে না, আমি গুলি করে দেবো কিন্তু। কালকের মেয়ে? আমি মেরেছিলাম দামোদরকে। কেন কেন মেরেছিলেন আপনি ওকে? হ্যাঁ, কারণ ও অলোকের সাথে এক হয়ে আমার স্বামীকে খুন করেছে ওই কাঠগোলায়। কিন্তু আপনি জানতে পারলেন কি করে যে ওরাই আপনার স্বামীকে খুন করেছে? সেই দিন ফোন এসেছিল, দীপক অলোককে রাস্তা থেকে সরাতে চেয়েছিল, কিন্তু তার আগে অলোকই দীপককে মেরে দিল। তারপর যখন আমি সমিল পৌঁছলাম, ওখানে গিয়ে আমি দেখলাম ওখানে অলোককে তো পাইনি, কিন্তু দামোদরকে পেয়ে গেলাম, আর রাগের মাথায় আমি ওকেই মেরে ফেললাম। যখন আপনি জানতেন যে অলোক আপনার স্বামীকে খুন করেছে, তাহলে আপনার মেয়ের বিয়ে অলোকের সঙ্গে কেন করাচ্ছিলেন আপনি? আমি আমার মেয়ের জেদের কাছে অসহায় ছিলাম। অলোকের বিরুদ্ধে আপনার পুলিশে রিপোর্ট করা উচিত ছিল, কিন্তু আপনি নিজেই আইন নিজের হাতে তুলে নিয়েছেন। একটা খুন করেছেন, এবার সারা জীবন জেলে কাটান, যদি ফাঁসি না হয় তাহলে।